60 বছর আগের ঘটনা, অর্থাৎ 60 ইয়ার্স। আমার নানার ঘটনায় যাওয়ার আগে অন্য একটা ঘটনার কথা বলছি। সেটা মূলত আরিফ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আপনি আরিফ ভাইয়ের ঘটনা পড়ে শোনানোর পর যত লিসেনার এই ঘটনা শুনেছেন তাদের মধ্যে অনেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। এমন ফেসবুকে অনেকেই পোস্ট করেছেন। যথারীতি আমি আমার অফিসের নিয়ম অনুযায়ী নাইট ডিউটি ছাড়া মর্নিং এবং ইভিনিং ডিউটিতে স্টোরি শুনি না, কারণ নাইট ডিউটি ছাড়া সময় হয় না এবং দিনের বেলায় শুনলেও তেমন ভয়ের অনুভূতি আসে না। তাই সবসময় নাইট ডিউটিতেই আপনার শোয়ের সাথে থাকি স্বাধীন মিউজিক অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে। যাই হোক, আরিফ ভাইয়ের এই ঘটনাটি অধিক উৎসাহ নিয়ে শুনতে থাকি। ঘটনাটি শোনার পর আমার সাথেও স্বপ্নে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। মূল ঘটনায় যাই। আমি আমার মতো করেই বলতে শুরু করলাম। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ অচেনা একটা জায়গায়, যে জায়গায় আগে কখনো যাইনি, চিনিও না জায়গাটি। দাঁড়িয়েছিলাম নদীর পাড়ে, ফোনে কথা বলছি কারোর সাথে। সেই সময় হঠাৎ উস্কো খুস্কো চুল, ছেঁড়া শার্ট আর ছেঁড়া লুঙ্গি পরা একজন লোকের আগমন আমার কাছে। এসে সে আমাকে বলতে শুরু করেন, ভাই, বাসায় আমার না খেয়ে থাকা ছোট সন্তান, আমার স্ত্রী, সে সাথে আমিও না খাওয়া বেশ কয়েকদিন থেকে। আপনি কি আমাকে কিছু খাবার সাহায্য করতে পারেন? তার কথা শুনে খারাপ লাগলো আমার, আর মনে মনে বললাম, আহারটি না খেতে পেয়ে বাচ্চাটি হয়তো অনেক কষ্ট পাচ্ছে। এরপর লোকটি বলল, আমার বাড়িতে চলেন, দেখে আসবেন কতটা কষ্টে আছি আমরা। তো আমি একটু চুপ করে রইলাম এবং সাথে সাথে রাজি হলাম। তিনি আমাকে তার সাথে নিয়ে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় গেলেন। রাস্তার দুই পাশে অনেক জঙ্গল এবং বাঁশের ঝাড়। 10 মিনিটের মতো হাঁটলাম। এরপর আসলাম বিশাল এক বাঁশ ঝাড়ের কাছে। দেখলাম একটা বাঁশের সাথে আরেকটা বাঁশ জোড়াজুড়ি ভাবে লাগানো। দেখে অবাকই হলাম, চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ। তিনি আমাকে বললেন, এই বাঁশ ঝাড়ের ভেতর দিয়েই আমাদের বাসা। ভয়ঙ্কর পরিবেশ হওয়ার কারণে মনে হালকা ভয়ও লাগছিল। হালকা সরু কণ্ঠে বললাম, কি বলেন, এই বাঁশ ঝাড়ের ভেতরে আপনার বাসা? তাহলে ভেতরে যান কিভাবে আর বের হন কিভাবে? উনি কোনো কথা না বলে আমাকে অবাক করে দিয়ে ওনার হাতে একটা বাঁশ রেখে হ্যাচকা টান দিলেন এবং এরপর দেখলাম বাঁশগুলো ধীরে ধীরে সরে গেল এবং দরজার মতো একটা জায়গা তৈরি হলো। এটা দেখে আমি বুঝতে পারলাম আমার সাথে যা ঘটছে তা মোটেও ভালো কিছু নয়। এরপর ওনার সাথে ভেতরে গেলাম। গিয়ে যা দেখলাম সত্যিই ভয়ঙ্কর। দেখলাম 40-50 বাঁশের ওপরের ডাল একসাথে করে বেঁধে চালের মতো করে ঘর বানিয়েছেন। এরপর উনি ওনার স্ত্রী সন্তানকে ডেকে আনলেন। আমি এরপর ওনাকে বললাম, দেখেন, আমার সাথে তেমন কিছু নেই যে আপনাদের সাহায্য করব। আমাকে আজকের দিনটা সময় দিন, কাল আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসব। এ কথা শুনে লোকটি ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলেন এবং বললেন, কাল কেন, আজকেই আমরা খাবো। এখন আমাদের সাথে যে খাবার আছে সেটাই আমরা মজা করে খাবো। শুনে ভয় কি জিনিস উপলব্ধি করতে পারলাম। মন থেকে বাঁচার ইচ্ছা নিমেষেই শেষ হয়ে গেল, গলা শুকিয়ে গেল ভয়ে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেই সময়। এরপর মনে মনে বললাম, আল্লাহর সাহায্যের নাম করিয়ে কোন বিপদে পড়লাম, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। এরপর দেখলাম ওই লোকসহ বাকি 2 জন ভয়ঙ্কর পিশাচের রূপে নিজেদের সাজিয়ে নিলেন এবং আমাকে হুমকি দিতে লাগলেন যে কোনো লাভ হবে না, আমি যা করছি তাতে কোনো বাঁচার উপায় নেই। আমি আরো ভয় পেতে থাকি এবং ওখান থেকে বের হবার জন্য রাস্তা খুঁজতে থাকি। পুরো শরীর ঘেমে একাকার। মুহূর্তে গোসল করে আসলাম এরকম একটা অবস্থা। এতটাই ঘাম ঝরতে থাকলো শরীর থেকে। এরপর ওই পিশাচি রেগে গিয়ে বলল, কিরে, এখান থেকে বের হতে চাস? দাঁড়া, তোকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, দেখ বের হতে পারিস কিনা। তিনি সেই আগের মতো এক পাশ থেকে বাঁশ টেনে রাস্তা বের করে দিলেন। আমি দেরি না করে মুহূর্তে দৌড় দিয়ে বের হয়ে এলাম আর ভাবতে থাকলাম, বাঁচতে হলে কোনোভাবেই দৌড় থামানো যাবে না।
কিন্তু একই যতই দৌড়াচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না, মনে হচ্ছে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছি বারবার। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমার ডান পাশে পুরনো পরিত্যক্ত বিল্ডিং দেখতে পেলাম, আর সাথে একটা টিনের ঘর দেখলাম। বেশি দেরি না করে আমি সেই ঘরের মধ্যে সাহায্যের জন্য গেলাম। গিয়ে দেখি পুরো বাড়িটাই ফাঁকা, কেউ নেই। ভয় বেড়েই চলেছে। ভয়ের তো চোখে বিল্ডিং এ ঢুকলাম, আর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই পিশাচ আর তার দুই বাকি সঙ্গী, তারা মিলে একটা অর্ধগলিত লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। আমার অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আমি অজ্ঞান না হয়ে বুকে সাহস নিয়ে সেখান থেকে এক দৌড়ে বের হয়ে আসলাম এবং দৌড়াতে থাকলাম। আর আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ এখান থেকে রক্ষা করো। এরপর 20 মিনিটের মতো দৌড়ালাম। এরপর আল্লাহর অশেষ মেহেরবানিতে দূরে একটা গ্রাম দেখতে পেলাম। গ্রামে ঢুকতে না ঢুকতেই 100 ফুট দূর থেকে লক্ষ্য করলাম আমার এক অফিসের কলিগ বাইক নিয়ে আসছে। তিনি আমার এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে সেখান থেকেই গলা ফাটানোর শব্দে আমাকে ডাকছে আর বলছে, ভাই, ও ভাই, আপনি ওইদিকে এভাবে দৌড়াচ্ছেন কেন? জানেন না ওইদিকে ভয়ঙ্কর পিশাচদের বসবাস? তবে কি আপনি ওদের পাল্লায় পড়েছেন? আমি তাৎক্ষণিকভাবে কাছে চলে আসলাম এবং কোনো কথা না বলে বাইকে উঠে বসলাম এবং তাকে ভয়ে ভয়ে বললাম, ভাই এখানে এক মুহূর্ত থাকা যাবে না, আপনি বাইক স্টার্ট করুন। উনি সাথে সাথে বাইক স্টার্ট করে বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে কোনো কথা না বলেই সোজা নলকূপে চলে গেলাম এবং বালতি থাকা পানিতে নাক ডুবিয়ে সেই পানি খাওয়া শুরু করলাম। কি ভাবছেন স্বপ্নের ঘটনা শেষ? না প্রিয় লিসেনার্স, আগের ঘটনার চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল আমার জন্য। শুনতে থাকুন। এরপর কলিগের বাসায় নিজেকে কিছুটা সামলে নিয়ে আমার কলিগকে বললাম, ভাই আপনি কিছু মনে না করলে আপনার বাইকে করে আমাকে বাসায় রেখে আসবেন। এ কথা শুনে তিনিও না বলতে পারেননি। তাৎক্ষণিকভাবে বাইক নিয়ে বেরিয়ে আসলেন আমাকে সাহায্য করার জন্য, বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ওনার বাসা থেকে আমার বাসার দূরত্ব 20 কিলোমিটার। 4 কিলোমিটার রাস্তা আসার পর যে রাস্তা দিয়ে আমাদের এলাকায় ঢুকতে হয়, সেখানে এসে চোখ উল্টে গেল। দেখলাম কোথায় সেই রাস্তা? এই রাস্তা তো ঘুরে ফিরে সেদিকেই যাচ্ছে। এবার দুজনেই ভয় পেতে শুরু করলাম। বুকের ভেতরের কাঁপুনিটা বেড়ে চলেছে। কাঁপা কাঁপা স্বরে আমার কলিগকে বললাম, ভাই বাইক ঘুরিয়ে পেছনের দিকে যান। আবার 1 কিলোমিটার আসলাম, এসে দেখি আগের রাস্তাটাই সামনে। আবার আমার কলিগকে বললাম, ভাই বাইক আবার ঘুরিয়ে নিয়ে যান। তিনি যে সময় বাইক ঘোরাবেন ঠিক সেই মুহূর্তে হিন্দু তান্ত্রিকের বেশে এক লোক এসে আমাদের দেখে হাসতে শুরু করলো আর মুখে হাত দিয়ে কাশতে কাশতে বলল, রে বাড়ি যাবার পথ খুঁজে পাচ্ছিস না? আমি তো একথা শুনে আটকে গেলাম এবং বলতে থাকলাম, ইনি কিভাবে জানেন আমরা বাড়ি খুঁজে পাচ্ছি না? এরপর আমি বললাম, জি আপনি কিভাবে জানলেন এটা, আর আপনিই বা কে? উনি একথা শুনে বললেন, আমি যেই হই না কেন, তোরা বাড়ি যেতে চাইলে সামনের ওই নতুন রাস্তা দিয়ে যেতে পারিস। আমরা এরপর ওনাকে ধন্যবাদ জানিয়ে আবার চলতে লাগলাম এবং সত্যি আমার বাড়ির প্রায় 17 কিলোমিটার পথ আসলাম। এরপর আমার কলিগ আমাকে বলল, ভাই আশা করি আর সমস্যা হবে না, আপনি বাকি রাস্তা একাই যেতে পারবেন। আমিও হ্যাঁ বলে ওনাকে ছেড়ে দিলাম। এরপর আমি হাঁটা শুরু করি বাড়ির দিকে, কিন্তু যতই রাস্তা হাঁটি শেষ হয় না রাস্তা। হাঁটতে হাঁটতে কিছু দূরে এগিয়ে গিয়ে সাদা জুব্বা পরা অনেক লোক এবং তান্ত্রিক লোকও একসাথে দেখলাম এবং আশেপাশে সব সাধারণ মানুষও দেখতে পেলাম। আবার কিছু হিন্দু বন্ধু ছিল আমার, তারা রাস্তায় দোকান দিয়েছে। তাদের দেখে বললাম, কিরে কি হচ্ছে এখানে? এই কথা শুনে সে কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে। আমি একটু অবাক হয়ে কোনো কথা না বলে সামনের দিকে যেতে থাকি, কিন্তু সামনের দিকে যে ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছিল সেটা মোটেও আশা করিনি। আমি দেখতে পেলাম সেই তান্ত্রিক লোকগুলো কিছু মানুষকে জীবন্ত অবস্থায় চিতার আগুনে পোড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পোড়াতে পারছে না। ঠিক তখন আরেকজন তান্ত্রিক আমাকে দেখে বলছে, ওকেও ধরে আন, ওকেও পোড়াবো। এই দৃশ্য দেখে ওখান থেকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে এক বাগানের কাছে এসে উল্টো দৃশ্য দেখলাম। যেসব লোকদের জীবন্ত পোড়াতে চেয়েছিল সেই লোকগুলো উঠে আবার সেই তান্ত্রিকদের বিশাল এক জালের মধ্যে আটকিয়ে মাটিতে আছাড় মারছে আর আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার সময় পেছন থেকে ছুটে আসা কিছুর আঘাতে মাটিতে পড়ে যাই এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। মূলত আরিফ ভাইয়ের ঘটনা শোনার পরই আমার সাথে স্বপ্নে এসব ঘটে। এরপর নানার ঘটনায় চলে আসি। আমার মা যেভাবে বলছেন আমি সেভাবেই বলছি।
ফুটবল খেলা দেখতে পছন্দ করার জন্য খেলার নেশায় প্রায় বাড়ি থেকে বহু দূর চলে যেত। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হায়ার করে নিয়ে যেত। ঘটনার দিন বেলা আমার নানা সহ তার দলের বাকি সদস্যরা মিলে চলে যান বাড়ি থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। জায়গার নাম সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ এখন আমাদের উপজেলা। তো সেদিন 2-0 গোলে জিতে যায় নানাদের দল। খেলা শেষ করে আমার নানা বাজারে যায় হালকা কিছু কিনে খাওয়ার জন্য, কিন্তু তিনি কোনো খাবার না পেয়ে ফিরে এসে দেখে তার বাকি সাথীরা বা কেউ নেই, তারা সবাই বাড়িতে চলে গেছে। তো তিনি একা হয়ে গেলেন। বাড়ির দিকে যেতে যেতে মাগরিবের আজান হয়ে যায়। এরপর চারিদিকে অন্ধকার নেমে আসে। বলে রাখা ভালো, তিনি ছিলেন অদম্য সাহসী এবং কিছুটা দুষ্টু টাইপের। এছাড়াও তিনি অতি প্রাকৃত ঘটনা থেকে নিজেকে রক্ষার জন্য শরীর বন্ধ করা তাবিজ কবজ সবকিছুই জানতেন। এরপর হাঁটার এক পর্যায়ে তার প্রচুর ক্ষুধা লাগে, কিন্তু তেমন কোনো খাবার না পেয়ে 2 টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে কাঁচা খেজুর এবং বিড়ি কিনে সেগুলো খেতে খেতে বাড়িতে আসতে থাকেন। তখন রাত প্রায় 8টা হবে। আজ থেকে 60 বছর আগে রাত 8টা মানে বুঝতে পারছেন অনেক গভীর রাত। রাস্তায় দুই পাশে বিশাল বিশাল শিমুল গাছ আর বট গাছে ভরা। হাঁটার এক পর্যায়ে কিছু দূর আসার পর তিনি দেখেন হলুদ শাড়ি পরা এক নববধূ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নানা এটা দেখার পর একাকিত্ব দূর করার জন্য তার সাথে যাওয়ার জন্য ডাক দেন। ডাকার ধরন ছিল এরকম, গ্রাম্য ভাষায় যেভাবে ডেকেছিলেন সেভাবেই বলছি। সামনের কার বাড়ির বউ তুমি? একটু দাঁড়ান, আমিও ওই দিকে যাব, একসাথে যাই আমরা। আর আপনি বউ সেজে কই যাচ্ছেন? বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন নাকি বাপের বাড়ি যাচ্ছেন? নানার এসব কথায় সামনের ওই বধূ কোনো পাত্তা না দিয়ে হাঁটতেই থাকে। অনেক ডাকার পরেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন তিনি বুঝতে পারলেন দুষ্টু কোনো মেয়ে জিন তার ক্ষতি করার জন্য পেছন নিয়েছে। তিনি তাৎক্ষণিক দোয়া কালাম পড়ে তার শরীর বন্ধ করে নেন এবং ভালোভাবে জানার জন্য সাথে সাথে একটা খেজুর দিয়ে সেই নববধূটিকে ঢিল মারেন। ঢিল গায়ে লাগার পর সেই বধূ জিনরূপী গালাগালি শুরু করে এবং জিজ্ঞেস করে তাকে কেন ঢিল মারা হলো। এরপর নানাভাবে ওকে বিরক্ত করতে থাকেন। এরপর তার সাথে থাকা বিড়িতে আগুন লাগিয়ে বিড়ি টানতে থাকেন এবং বিড়ি শেষ হওয়ার আগেই সেই বিড়ি দিয়ে সামনে নববধূটিকে আবারও ঢিল দেন। এবার সেই বধূটি রাগান্বিত স্বরে বলে, তোর সাহস কম না, দাঁড়া। এই বলে সে বলে আজ নানার কলিজাটাই সে ছিঁড়ে খাবে। এ কথা শুনে নানা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে হাঁটতে থাকে। এরপর সামনের জিনটিও হাঁটার গতি কমিয়ে দেয় আর তাকে বলতে থাকে, আমার সাথে মজা করবি? কর, দেখি তোর কত সাহস। নানা আবার বিড়ি ধরায় টানতে থাকে। এভাবে বিড়ি টানতে টানতে 21 কিলোমিটার রাস্তার মধ্যে 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। হাতে তার 3টা বিড়ি ছিল আর 9 কিলোমিটার রাস্তা। তিনি ভাবেন এভাবে আর কতক্ষণ। দ্রুত বাড়িতে আসার জন্য তিনি বিড়ি ধরিয়ে দৌড় শুরু করেন। তিনি দ্রুত দৌড়ালেন যে বাকি রাস্তা আসতে 20 মিনিট সময় লেগেছিল। এত দ্রুত তিনি দৌড়িয়েছিলেন। তার সাথে হাওয়ায় উড়ে আসছিল সেই বধূরূপী জিনটিও। একবার ভেবে দেখেন জীবন বাঁচানোর জন্য তিনি কতটা দ্রুত দৌড়েছিলেন। বাড়ির 1 কিলোমিটার রাস্তার আগেই তার ছোট বোনের শ্বশুর বাড়ি। তিনি ভাবলেন এই সমস্যার মধ্যে বাড়িতে না গিয়ে বোনের শ্বশুর বাড়িতে যাই। এইটা ভেবে তিনি যেই সামনে পা দেবেন তার সামনে চলে আসে সেই নববধূরূপী জিনটি। কিন্তু এবার আর একা নয়, ওরা 6 জন। এরপর জিনটি রাগান্বিত ভাবে বলতে থাকলো, তোর কত বড় সাহস, আজ তোর ব্যবস্থা নেব। 7 জনের ভয়ঙ্কর হাসি, ভয়ঙ্কর চেহারা, এমন ভাবে নানা ঘামতে শুরু করে এসব দেখে যেন মনে হয় এই মাত্র তিনি গোসল করে উঠলেন। তারপরও বুকে সাহস জমিয়ে বললেন, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, শুধু একটি মজা করে ঢিল দিয়েছি, এজন্য তোরা আমাকে মেরে ফেলবি? আর আমাকে মারার জন্য তোরা 7 জন এসেছিস? এখন দেখ আমার হাতে কোনো আগুন নেই। তোরা যদি এতই শক্তিশালী হয়ে থাকিস তাহলে 1 জন করে আয় আমার সাথে লড়ে দেখ। নানার মুখে কথা শুনে তারা সবাই মিলে একসাথে হাসতে থাকে এবং বলতে থাকে যে নানা কি আবারও তাদের সাথে মজা করছে কিনা। এরপর নানা হাতে থাকা দিয়াশালের সবগুলো কাঠিতে আগুন ধরিয়ে তাদের দিকে ছুঁড়ে মারেন এবং সেখান থেকে এক দৌড়ে বোনের বাসায় চলে যান। সেখানে গিয়ে তিনি বোনের শাশুড়িকে মাওয়াই মা বলে ডাকলেন এবং তিনি এসে দেখেন নানা জোরে জোরে হাঁপাচ্ছেন আর নিঃশ্বাস নিচ্ছেন। এমন দেখে নানাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আর এত রাতে এভাবে আসলা কোথা থেকে? 1 জগ পানি আনেন। তারপর নানার পানি খাওয়া দেখে বাড়িতে থাকা মানুষজন সব অবাক হয়ে যায়। এরপর বাড়ির লোকজন সবকিছু জানতে চাইলে তিনি পুরো ঘটনা এড়িয়ে যান, শুধু বলেন সুন্দরগঞ্জ থেকে ফুটবল খেলে 1 দৌড়ে আসলাম, এই জন্য হাঁপিয়ে গেছি।
এরপর নানা সেখানে নিজেকে সামলে নেয়ার পর তার বোনের শাশুড়িকে বলেন আজকের রাতটা তিনি সেখানেই থাকতে চান এবং তাকে যেন একটা ঘর দেয়া হয়। কিন্তু ওই রাতে তাদের বাড়িতে তেমন খাবার না থাকার কারণে নানাকে কিছু খেতে দিতে পারেননি। এই জন্য ক্ষুধার যন্ত্রণায় তিনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না। এই জন্য নানা ভাবেন এভাবে না খেয়ে থাকা যাবে না, বাড়ি তো কাছেই, আর মনে হয় কোনো সমস্যা হবে না। এই ভেবে তিনি বোনের বাড়ির কাউকে কিছু না বলেই বেরিয়ে যান এবং নিজের বাড়ির দিকে হাঁটতে থাকেন। এবং বাড়িতে গেলে খাবার হবে, পেট পুড়ে খেলে ঘুমও আসবে, এই ভেবে তিনি বেরিয়ে পড়েন। কিছু দূর আসার পর কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু সামনে এসেই তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন গরুর আকারের দুটো কুকুর তার সামনে দিয়ে কি যেন একটা চিবিয়ে খাচ্ছে। কুকুর দুটোর চোখ আগুনের গোলার মতো জলজল করছে। কুকুর দুটো তাকে দেখে এমন ভাবে ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে, মনে হয় এখন তাকে চিবিয়ে খাবে। এমন দৃশ্য দেখার পর নানা ভয়ে ভয়ে কুকুর দুটাকে বললেন, দেখেন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আপনারা এভাবে আমার পথ আটকে রেখেছেন কেন? আপনারা যে জমিতে দাঁড়িয়ে আছেন এই জমি আমার বাবার। আমার বাবার জমিতে থেকে খেয়ে আবার আমাকেই মারতে চান? আপনারা কি এতই খারাপ? এখন আপনারা ভেবে দেখেন আপনারা আমাকে মারবেন নাকি বাড়িতে রেখে আসবেন। এরপরে কুকুর দুটো একে অপরের দিকে তাকায়। তারপর তাকে বাড়িতে রেখে আসতে চাইলে নানা হাঁপ ছেড়ে বাঁচেন এবং বাঁচার মতো নিঃশ্বাস ফেলেন। এরপর তিনি বাড়িতে যেতে চাইলে কুকুর দুইটা তাকে একা না যেতে দিয়ে পেছন পেছন যেতে থাকে। এরপর তেমন কোনো কিছু সমস্যা হয়নি। বাড়ির প্রায় 200 হাত দূরেই তাদের পারিবারিক কবরস্থান। সেই কবরস্থানের সাথে বিশাল বাঁশের ঝাড়। নানা যেই না সেই বাঁশের ঝাড়ের কাছে আসছে, অমনি বাঁশের ঝাড় থেকে বিশাল এক ষাঁড় তার উপরে লাফিয়ে পড়েছে। ষাঁড়ের মাথায় বড় দুটো শিং ছিল এবং নানার বুক বরাবর সেটা গুঁতা মেরেছে। সাথে সাথেই তিনি পাশ কেটে সরে যান এবং ষাঁড়টি কুকুরগুলোর সামনে গিয়ে পড়ে। এরপর ষাঁড় সে কুকুর দুটোর মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। এই লড়াইয়ের ফাঁকে নানা এক দৌড়ে বাড়িতে চলে যান এবং তার মাকে ডাক দিয়েই আঙিনায় অজ্ঞান হয়ে যান। তারপর তার বাবা মা এসে তাকে গিয়ে মাথায় পানি ঢেলে সুস্থ করে তোলেন। এরপর তার কাছে সমস্ত ঘটনা জানতে চাইলে তিনি সবকিছু খুলে পড়েন। এরপর তিনি জ্বরের শরীর নিয়ে ঘুমিয়ে যান এবং পরবর্তী দিন দুপুরবেলা ওঠেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ। তখন সেদিন সুস্থ হওয়ার পর তার সাথে ফুটবল খেলতে যাওয়া বন্ধুরা আসে তার খোঁজ নিতে। আসার পর নানা বললেন যে কালকে খেলা শেষ করে তারা সবাই কোথায় গিয়েছিল, এবং তারা নানাকে জিজ্ঞেস করে যে খেলা শেষ হওয়ার পরে সে কোথায় গিয়েছিল এবং একা বাড়িতে এসেছে কেন। এরপর নানা তাদের সবকিছু না বলে এড়িয়ে যান বিষয়টা। তার বন্ধুরা তাকে বলেন, চল নদীর পাড়ে যাই, ফুটবল খেলে নদীতে গোসল করে আসবো। তো যেমন কথা তেমন কাজ। এরপর তিনি নদীর পাড়ে ফুটবল খেলে গোসল করার সময় হিন্দুদের এক লোক পোড়াতে দেখেন। এই চিতায় মানুষ পোড়ানো দেখার পর সেদিনও তার সাথে আর এক ঘটনা ঘটে। ইনশাআল্লাহ রাসেল ভাই, আমার এই স্টোরি যদি সিলেক্টেড হয় ভূত.com এর লিসেনারদের সাথে শেয়ার করবেন, তাহলে চিতায় পোড়ানো ঘটনাটিও পরবর্তীতে ইমেইল করে দেব। এই ঘটনাটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। নানা মারা গেছেন 2019 সালের রমজান মাসে। সবার কাছে অনুরোধ, সবাই তার জন্য দোয়া করবেন। তো এই ছিল আজকের স্টোরি। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তবে ভুল ত্রুটি যা কিছু আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি খুবই অদ্ভুত এবং বিশ্বাস করতে একটু কষ্ট হয়, কিন্তু তিনি শেষে কনফার্ম করেছেন যে এই ঘটনাটি সত্যি ঘটনা। আমাদের আসলে অনেক কিছুই চারপাশে ঘটে যেগুলো মেনে নেওয়া বা বিশ্বাস করে ফেলা খুবই শক্ত। তারপরেও যখন দেখি যে আমাদের পরিচিত কারোর সাথে ঘটছে, পরিচিত কেউ সেই ঘটনা বর্ণনা করছে, তখন আমরা বিশ্বাস করতে বাধ্য হই। যাই হোক, আপনারাও আপনাদের ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। আছেন, কারণ জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত এফএম এর একজন বড় ফ্যান। 2010 সাল থেকে আমি ভূত এফএম শুনে আসছি এবং এমন এমন ভূত এফএম এর এপিসোড আছে যেগুলো আমার 2-3 বার করে শোনা হয়েছে। আর আমি প্রত্যেকদিন রাত্রে ভূত এফএম এর এই শুনে ঘুমাই আর কি। আমি সবসময় ভূত এফএম ছেড়ে দিয়ে, এবং এটা আমার একটা ঘুমের ওষুধ হিসেবে কাজ করে, যেটা না শুনলে আমার ঘুম হয় না। যাই হোক, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম।
ডিএম, ইটালি থেকে বলতেছি, ইটালির অস্ট্রিয়াতে থাকি আমি। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ থানাপাড়া। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো সেটা শুনেছি আমি। আমার সাথে একসাথে কাজ করি আমার এক বড় ভাই, তিনি একজন শেফ, তার নাম হচ্ছে মোহাম্মদ আফজাল হোসেন, কাশিয়ানি বাড়ি। তো একদিন কথায় কথায় ভূত এফএমের কথা বলার সময় তিনি তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে বলেছিলেন, তো সেটাই আমি এখানে শেয়ার করতেছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আসলে আফজল ভাই তখন তার বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলায় তার বাবা মারা যায় আর তার মার কাছেই তিনি মানুষ হন। আর তিনি এই ঘটনাটি আসলে 4 বছর বা 5 বছর 6 বছরের মাথায় ঘটনাটি ঘটেছিল, তিনি যেভাবে বলেছিলেন আমাকে। তো এটা আসলে মুকশেদপুরের একটি গ্রামে তার বাড়ি। হ্যাঁ, মুকশেদপুর, সরি আমি কাশিয়ানি বলছিলাম, কিন্তু তার বাড়ি আসলে মুকশেদপুরে। তো তিনি যেভাবে বলেছিলেন আমাকে যে তার একটা সমস্যা ছিল। সমস্যা বলতে কি, তার গায়ে ছোটবেলা থেকেই তাকে অনেক তাবিজ দেওয়া থাকতো। তার মা তাকে দিয়ে রাখতো, কারণ একমাত্র ছেলে, তিনি দেখতে শুনতে নাকি অনেক সুন্দর ছিলেন। তো সেক্ষেত্রে তার উপরে অনেকের মাঝে মাঝে জ্বর টর বিভিন্ন রকমের অসুখ বিসুখে ভুগতেন, বিধায় তাকে তাবিজ দিয়ে রাখতো তার মা আর কি। তো একদিন দুপুরের ঘটনা, তখন 6 বছর কি 7 বছর বয়স, তিনি যেরকম বলেছিলেন আমাকে। তিনি একা একা দুপুরে আর কি বাজারে গিয়েছিলেন। তো বাজারের থেকে ফেরার পথে ফিরতেছিলেন আর কি। তার ফেরার রাস্তাটা ছিল জমির মাঝখানে, দুপাশে জমি এবং আল এবং অনেক বড় বিলের মতো আর কি, শুকনা বিল। বিল বলতে পানি ছাড়া, যেটাকে আমরা বলতে পারি আসলে শুকনো মৌসুমে শুকনা থাকে এবং বর্ষাকালে একটু পানি জমে আর কি, সেরকম একটা জায়গা। এবং মাঝখান দিয়ে যাতায়াত করা হইতো এবং ওখানে বেশ কয়েকটা তাল গাছও ছিল, বেশ বড় আর কি, একটা ফাঁকা জায়গা। তো সেই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়, তিনি যেভাবে বলেছিলেন। তো তিনি বাজার থেকে ফিরতেছিলেন এবং তখন ছোটবেলায় দুপুরের দিকে তিনি ফিরতেছিলেন। তো যখন ফিরতেছিলেন তখন আপনার একটা তাল গাছের নিচে পাশে একটা মানে আপনার ওই ডোবার মতো পুকুর আর কি। তো ওই পাশে তাল গাছ, তো ওইখানে এসে উনি দাঁড়াই গেছিলেন, একটু মানে দাঁড়ালেন আর কি, পানির দিকে তাকালেন, এই তাল গাছের সাথে হেলান দিয়ে পানির দিকে তাকালেন আর কি, একটু বসলেন, এরকম একটা সময় আর কি। তো হঠাৎ একটা মুরব্বী, একটা জুব্বা পরা মুরব্বী, মুখের দাড়ি, মাথায় টুপি, এরকম একজন মুরব্বী। তো তিনি তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তো তিনি বললেন, আমি তার নামটা বললেন। তো তিনি বললেন, তুমি আমার সাথে যাবে, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, বাজারে যাবে আমার সাথে? তো তিনি মিষ্টি খাওয়ার কথা শুনে, যদি একটু মিষ্টির পোক ছিলেন, বেশ পছন্দ করতেন, তো তিনি এই কথা শুনে সেই মুরব্বীর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। তো সেই মুরব্বী তাকে হাত ধরে নিয়ে গেলেন। হ্যাঁ, তো তিনি যেভাবে বললেন যে তাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, যে বাজারটা তিনি গেছেন আস্তে আস্তে মানে যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তাটা তার কাছে একটু অপরিচিত। তিনি বলতেছেন যে কাকা, আপনি আমাকে কোথায় নিচ্ছেন? এটা তো বাজারের রাস্তা না। তিনি তখন কাকা ওই সে মুরব্বী বলতেছে, বাজারের রাস্তা না, ঠিক আছে, তবে চলো আমার সাথে, আমি তোমাকে বাজারে নিয়ে এবং খুব ভালো সুস্বাদু মিষ্টি খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আবার সময় মতো দিয়ে যাব। তো তিনি আর কথা না বলে তিনি তার হাত ধরে চলতে থাকলেন। তো চলতে থাকার পরে তিনি যে বাজারে তাকে নিয়ে গেলেন, যে বাজারের বর্ণনা আমাকে দিলেন, সে বাজারটা হচ্ছে এমন যে অনেক ধরনের মানুষ, অচেনা মানুষ, আর দোকানগুলো বেশ আনকমন। তো মানুষ বড় বড় পোশাক পরা, হ্যাঁ, এবং বেশ দাড়ি, এবং প্রায় তিনি পুরোপুরি একটা অন্য বাজারে চলে আসছেন, তিনি বলতেছিলেন আমাকে তখন। তো
এইখানে তাকে তখন নিয়ে গেলেন একটা মিষ্টির দোকানে এবং মিষ্টির দোকানে বসে তাকে মিষ্টি খাওয়ালেন। তো তিনি বললেন কি মিষ্টিটার স্বাদটা এমন যে তিনি কখনো সেরকম মিষ্টি খাননি এবং খুব ভালো লাগলো, এবং তাকে বললেন যে তোমার যত মনে চায় তুমি খাও। তো তিনি খেলেন মিষ্টি এবং তিনি এখনো বলেন যে সেই মিষ্টির স্বাদ নাকি তিনি এখনো অনুভব করেন। তো খাওয়াইলেন এবং মুরব্বী তাকে নিয়ে ঘুরলেন, বাজারটা দেখালেন এবং তিনি পুরাপুরি সেই বাজারটা একেবারে অপরিচিত বাজার, যে বাজারে তিনি কখনোই আসেননি। তো তিনি তখন বললেন কাকা এটা তো আমাদের বাজার না। তো তিনি বললেন যে না, এটা তোমাদের বাজার না, এটা আমাদের বাজার। তো এটা আমাদের বাজার, এখানে আমরা আসি, এখানে আমরা ঘুরি, এই এখানে আমরা খাই। তো তিনি দেখলেন যে যারা যারা এখানে ছিল তাদের অনেকের ফেস তিনি তেমন দেখতে পাচ্ছিলেন না, বড় বড় জুব্বা এবং মুখটা এরকম ঢাকা। তবে কিছু কিছু মানুষের কিছু কিছু ফেস তিনি দেখলেন প্রায় অবয়বটা মানুষের মতো দেখলেন, হয়তোবা তার চোখকে সেভাবেই করে রাখা হয়েছে বিধায় তিনি সেরকম দেখছেন, এটা আমার মনে হয় আর কি। তো তিনি তাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গা দিয়ে ঘুরে ফিরে আসলেন এবং লাস্টে যখন প্রায় বিকাল হয়ে গেল, তো বিকেল হয়ে যাওয়ার পরে তার বাড়ির লোকজনরা দুপুরে যখন বাড়ি আসেনি খেতে, তো সেক্ষেত্রে তার বাড়ির লোকজন সবাই তাকে খোঁজাখুঁজির জন্য এদিক সেদিকে দৌড়ঝাঁপ শুরু করে দিল, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। বাজারে আসলো, তো বাজারে যখন তার এক আত্মীয় গেল, তো তখন তারা বলল হ্যাঁ ওরে তো আমি দেখছি, ও তো বাড়ি ফিরে গেছে, বাজারে আমি দেখছি ও ঘুরতে এবং চলে গেছে বাড়িতে, এরকম আর কি। তবে আমি তো সেটা দেখছি দুপুরের দিকে আর কি। তো আর কিছু তাদের মাথার ভিতরে অন্যরকম একটা জিনিস খেললো, তারা সেই হাওর বিল এবং আপনার পুকুর টুকুর সব আশপাশ খুঁজলো, কিন্তু তাকে কোথাও পেল না। তো সেক্ষেত্রে না পাওয়ার কারণ বাড়িতে সবাই ভিড়, মানুষের অনেক খোঁজাখুঁজি, না পাওয়ার তার মাও খুব মারাত্মক টেনশনের মধ্যে পড়ে গেল এবং কান্নাকাটি শুরু করে দিল, এরকম অবস্থা। তো সেক্ষেত্রে সেই সে অবস্থায় সে আফজল ভাই তিনি বললেন আর কি, তিনি যখন বিকেল হলো, অনেক সময় হলো, তখন কাকাকে বললেন যে আমি বাড়ি যাব, আমি আমার মার কাছে যাব। তো তখন ওই চাচা বললেন যে তুমি যদি চাও তুমি আমাদের সাথে থেকে যেতে পারো, তুমি সুন্দরভাবে থাকবে, খাবে, তোমার কোনো সমস্যা হবে না, তুমি কোনো সমস্যা হবে না, যদি তুমি চাও তুমি আমাদের সাথে থেকে যেতে পারো। তো তখন আফজল ভাই রাজি হলেন না, তখন তিনি বললেন যে না, আমি আমার মার কাছে যাব, আপনি আমাকে আমার মার কাছে দিয়ে আসেন। তো তখন যখন কোনোভাবেই আফজল ভাইকে রাজি করাতে পারলেন না সেই মুরব্বী, তখন তাকে আপনার প্রায় বিকেলে সন্ধ্যার আগে আগে তাকে আবার হাত ধরে নিয়ে একটা অচেনা রাস্তা দিয়ে এনে সেই তাল গাছের উপরে তাকে রেখে দিয়ে গেলেন। তো যখন তাল গাছের উপরে রাখলেন সে টের পেল, তাকে বললেন কি যে তুমি এখানে বসে থাকো। আফজল ভাইকে তাকে বললেন যে তুমি এখানে বসে থাকো, সমস্যা নেই, তোমার আত্মীয় স্বজনরা আসতেছে, তারা তোমাকে নিয়ে যাবে, তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে? তো তখন ও যেখানে বসলো সেটা সে সময়টা তার কাছে তাল গাছ মনে হয়নি। যখন মুরব্বী চলে গেল তখন হয়তোবা তার সেন্স ফিরলো বা সে দেখলো সে একটা তাল গাছের উপরে বসা এবং সে ওইখান থেকে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তো নিচের থেকে এক লোক যখন যাচ্ছিলেন তখন ওই আওয়াজ শুনে তিনি দেখেন যে উপরে একটা বাচ্চা বসে আছে। তো মানুষ আশেপাশে লোকজনকে ডাক দিয়ে তাল গাছের উপর থেকে তাকে নামিয়ে তারপরে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় নিয়ে যাওয়ার পরে তার মা তো তাকে দেখে খুব একটা বিশাল দুশ্চিন্তা মুক্ত হলো। তাকে পানি খাওয়ানো হলো, গরম পানি, সে হ্যান ত্যান অনেক কিছু করা হলো। পরের দিন সকালে তাকে ফকিরের কাছে নিয়ে যাওয়া হলো। তো ফকির যেটা বলল যে তাকে একটা ভালো জিন নিয়ে গিয়েছিল এবং তাকে রেখে দিতে চাইছিল। যদি সে বলতো হ্যাঁ আমি থাকবো, তাহলে হয়তো আপনারা আর তাকে পেতেন না। যেহেতু সে চলে আসার জন্য বায়না ধরছিল বিধায় তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে জিনটা ভালো ছিল বিধায় আপনি আপনার সন্তানকে ফেরত পেয়েছেন। যাই হোক, অতএব আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে ওকে একটু চোখে চোখে রাখবেন, কখনো একা ছাড়বেন না। তো এরকম কথা বললে তাকে একটু পানি ভরা দিল এবং পানি ভরা খেলেন এবং
বাসায় তখন থেকে তাকে সবাই একটু চোখে চোখে রাখত। তো এই এই হচ্ছে আমার ঘটনা রাসেল ভাই, এটাই আমি তার মাধ্যমে শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে ঘটনাটি শেয়ার করার মতো, তাই আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন। আর ভূত.com কে আমার শুভেচ্ছা, এবং এর সঙ্গে আছি এবং আমরা সবসময় থাকবো। আশা করি ভূত FM সবসময় চলমান থাকবে, কখনোই বন্ধ হবে না। পাঠিয়েছিলাম সময় বের করে, তবে তার মধ্যে থেকে আপনি একটা ভালো ঘটনা প্রচার করে শুনিয়েছিলেন শ্রোতাদের। সেটা ছিল পরীদের দেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি প্রচার করার জন্য। আপনার ভালোবাসা পেয়ে আমি আবার একটি ঘটনা লিখতে শুরু করেছি। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই শ্রোতাদের শোনাবেন, এবং এর মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে, শ্রোতাদের ধৈর্যের ভাত না ভেঙে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ভূত.com আমার জন্য একটি নেশা, যেটা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমাকে শোনা লাগবেই। এটা আমার এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন নয়, সেদিনও আমি ডিউটি শেষ করে এসে রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তার আগেই আমার মোবাইল ফোনটা হাতে নিলাম এবং প্রতিদিনের মতোই স্বাধীন মিউজিকটা অন করে ভূত.comটা চালু করে নিলাম। বালিশটা ঠিক করার পরে বালিশের পাশে মোবাইলটা রাখলাম এবং নিজে ঘুমানোর প্রস্তুতি নিয়ে শুনতে শুরু করেছি। পাশে থেকে আমার কলিগ আমাকে বলছে, মইনুলদা, আপনি প্রত্যেকদিন এই ঘটনাগুলো কি শোনেন? অতি ভালোবাসার সঙ্গে আমি উত্তর দিলাম, এটা ভূত.com, যেটা বাংলাদেশের স্বাধীন মিউজিক অ্যাপে প্রচারিত হয়, আর এটা আমার শুনতে খুবই ভালো লাগে। এর আমি অনেক বড় ভক্ত। তুমি যদি বাংলা ভাষা বুঝতে পারতে তাহলে তোমারও এই ঘটনাগুলো শুনলে অনেক ভালো লাগতো। আমার কলিগ ছিল জুম্মান খান। সে ছিল ইউপি মানে উত্তরপ্রদেশের বাসিন্দা। তার মাতৃভাষা হিন্দি। আমি আমার কলিগকে জিজ্ঞেস করি, তুমি কি ভূতে বিশ্বাস করো? আমার কলিগের উত্তরটা শুনলে আপনিও একটু হাসবেন, কেননা সে উত্তর দিয়েছিল সে ভূতে বিশ্বাস করে না। তবে তার একজন বন্ধুর সাথে অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গিয়েছিল, সে সেটা আমাকে জানায়। এই কথাটি শোনার পর আমি বিছানা থেকে উঠে বসলাম, মোবাইলটা হাতে নিয়ে ভূত.com শুনতে থাকা সেই ঘটনাটি স্টপ করলাম। আমি জুম্মনকে জিজ্ঞেস করলাম, কি ঘটনা ঘটেছিল তোমার বন্ধুর সঙ্গে? সে আমাকে উত্তর দিল, ভুলভাল বকছিল মনে হয়, আমি বিশ্বাস করি না। তবে আমিও নাছোড়বান্দা, ঘটনাটি শোনার জন্য তাকে খুবই জোরাজুরি করতে শুরু করলাম। অবশেষে সে রাজি হলো ঘটনাটি বলতে। তার ভাষায় সে যেভাবে শুনিয়েছিল আমি সেভাবে শ্রোতাদের বলার চেষ্টা করছি। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়। এবার জুম্মান বলতে শুরু করলো, আমি ছুটিতে বাড়ি গিয়েছিলাম, বেশ ভালোই কাটছিল বাড়িতে। ঠিক সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে চা স্টলে দেখা করার কথা ছিল। ঠিক সেই মতোই দেখা করতে গিয়েছিলাম। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, অনেক কথা আর মজা আর হাসাহাসিও চলছিল। এর মাঝে আমার একজন বন্ধু আর একজন বন্ধুকে ঠাট্টা করে বলেছিল, তুই তো অনেক ভীতু, তোকে ভূত অনেক চালায়। এই কথা শোনার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বন্ধু? ওই বন্ধুটার নাম ছিল আরবাজ খান। সে একজন মুসলিম ধর্মবিশ্বাসী, ইসলামকে অনুসরণ করে, আর আমারও ধর্ম ইসলাম। ইসলাম পালন করি। আমাদের ইসলামের জিন পরির কথা উল্লেখ আছে, কিন্তু ভূত বলে কোনো কথার উল্লেখ নেই। আমি আরবাজকে বললাম, কি হয়েছে তোমার সঙ্গে? আরবাজ ঘটনাটি বলতে শুরু করলো। সময়টা শীতকাল। কয়েক মাস আগে শ্রাবণ মাসে পারিবারিকভাবে আমরা ডিসিশন নেই খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাব, মাজার জিয়ারত করতে। যে কথা সেই কাজ। আমরা ডেট ঠিক করলাম। ডেটটি ছিল শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে। দিনটি ছিল বৃহস্পতিবার। আমাদের এখান থেকে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যেতে সময় লাগে 12 ঘন্টা। তো ঠিক সেভাবেই আমরা একটি বাসের টিকিট করলাম। বাসের সময় ছিল সন্ধ্যার দিকে, আর আমরা কবর জিয়ারত করব শুক্রবারের দিন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। প্রকৃতির এই নিয়ামতের মাঝেই আমরা সবাই বেরিয়ে পড়লাম কবর জিয়ারতের জন্য। পাশে বাসে উঠে বসলাম পরিবারের সবাই। বাসটি আজমির শরীফের দিকে রওনা দিল। সুন্দর ঠান্ডা পরিবেশ আর বাসের মধ্যে চলতে থাকা স্লো মোশনের মিউজিক শুনতে শুনতে ভালোই কাটছিল সময়। এর মাঝে কখন যে তন্দ্রাভাব চলে এসেছে, হঠাৎ আমার তন্দ্রাভাবটি ছুটে গেল বাসের ব্রেক কষার কারণে, এবং শব্দ শুনে বুঝতে পারছি না কি হয়েছে। পরবর্তীতে বাস থেকে নেমে দেখলাম বাসের টায়ার পাংচার হয়ে গেছে। বাসের কন্ট্রাক্টর আমাদেরকে জানিয়ে দিল 10 থেকে 20 মিনিট লাগবে টায়ারটা চেঞ্জ করতে। সময় মতো টায়ার চেঞ্জ করে আবারও গাড়িতে উঠে বসলাম। বাসটি আবার রওনা দিল আজমির শরীফের দিকে। এবার বসে থাকতে থাকতে কখন যেন প্রকৃতির ঠান্ডা হাওয়ায় আর সেই বাসে চলতে থাকা স্লো মোশনের মিউজিকে ঘুমিয়ে পড়েছি।
এবার আমার ঘুমটা ভাঙলো কিছু মানুষের হই হুল্লোড়ের কারণে। আমি ভীম রেখে উঠে বসলাম। আমার মোবাইলটা পকেট থেকে বের করে সময় চেক করে দেখলাম রাত্রি 2:30 বাজে। আসলে বাসটি থেমেছিল সবাইকে চা খাওয়ানোর জন্য, ফ্রেশ হওয়ার জন্য। ঘুম থেকে উঠে অস্বস্তি বোধ হচ্ছিল আমার। আমি বুঝতেই পারলাম আমার পেটে অনেক চাপ পড়েছে। চাপের কারণে আমি কন্ট্রাক্টর ভাইকে জিজ্ঞেস করলাম, আমরা যে ধাবাটিতে দাঁড়িয়েছি এখানে কি কোনো টয়লেট আছে? তিনি জানালেন, এই ধাবায় টয়লেট নেই। আপনি যদি ফ্রেশ হতে চান তাহলে রাস্তার ধারে যে কোনো জঙ্গলে গিয়ে আপনাকে ফ্রেশ হয়ে আসতে হবে। অস্বস্তি বোধ হচ্ছিল, পেটে চাপ পড়ার কারণে কন্ট্রাক্টর ভাইয়ের কাছে আমি জল চাইলাম। তিনি আমাকে ডিকি থেকে 1 বোতল জল দিলেন। বাস থেকে নেমে আমি যেটা দেখলাম, পুরো রাস্তাটাই ফাঁকা, শুধু একটাই দোকান। সেখানে সবাই চা বিস্কিট খাচ্ছে যে যার মতো এবং পার্সেল নিচ্ছে। আমার পরিবারে আমি বললাম ওদের যদি কিছু খাবার থাকে খেয়ে নিতে, যদি কেউ কিছু নেয়ার থাকে পার্সেল নিতে পারে। জলের বোতলটা নিয়ে আমি বাসের পিছন দিক দিয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলাম। অনেক ঝোপঝাড়, কিছু দূর গিয়ে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। রাস্তার 2 ধারে মনে হচ্ছে পুকুরের মতো ক্যানেল কাটা রয়েছে। আমি পুকুরের ক্যানেলের পাশে দিয়ে চাষের জমিতে গিয়ে বসলাম। ঘুম থেকে উঠে একটু গরমের কারণে অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু এখানে এসে প্রকৃতির এই সুন্দর ঠান্ডা হাওয়ায় আমার মেজাজটা অনেক শান্ত মনে হচ্ছিল। হু হু করে বাতাস বইছিল চারিদিক দিয়ে। প্রায় 5-7 মিনিট আমি টয়লেট করতে বসে আছি। কিছুক্ষণ পর আমার মনে হলো আবহাওয়াটা কেমন যেন থমকে গেছে। প্রকৃতির সেই সুন্দর ঠান্ডা হাওয়াটা আর নেই। চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে গেছে। পরিবেশটা যেন শব্দহীন হয়ে পড়েছে। এই মাঝে আমি লক্ষ্য করলাম পাশের ঝোপঝাড় থেকে একটা খসখস আওয়াজ। আমি ভাবলাম হয়তো কোনো কুকুর শেয়াল হবে, কিন্তু আওয়াজটা বেড়েই চলল। আওয়াজটা থেমে গেল একটা সময়ে, কেন জানি না। আমার টয়লেটটা করতে সময় লাগছিল। আমি চাইছিলাম তাড়াতাড়ি টয়লেট ছেড়ে বাসে চলে যাই। তৎক্ষণাৎ আমি শুনতে পাই একটা করুণ সুরে বাচ্চা কান্না করছে। আমি ভাবলাম কান্নাটা হয়তো ওই বাঁশঝাড় থেকে আসছে, হয়তো বা কারো বাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে আর কান্না করছে। হ্যাঁ ঠিক, কান্নাটি বাসের দিক থেকে আসছে। এরপর আমি লক্ষ্য করলাম কান্নাটি যেন বাসের পেছন দিক থেকে দৌড়ে আমার সামনে ডান দিকে চলে গেল। মনে হচ্ছিল কেউ বাচ্চাটিকে নিয়ে দৌড়ে পালাচ্ছে। অতঃপর লক্ষ্য করলাম আমার ডান সাইডে জঙ্গলের মাঝখান দিয়ে ক্ষেতের জমিতে নেমেছে। আমি ভালো করে লক্ষ্য করতে চাইলাম, কিন্তু পুরো জমিটা জুড়ে শুধু বাচ্চার সেই কান্নার আওয়াজ। এরপর আমি পেছন দিক দিয়ে আবারও বাম সাইডের দিকে চলে যাই। এবার আমার শরীরের মাঝে একটু ভয়ের স্রোত বয়ে গেল। বাম পাশের হৃৎপিণ্ডে ধক ধক একটা কাঁপুনি উঠল। আমি বুঝতে পারছি না কি করব। বাম সাইডে পেছনের দিকে তাকালাম ভয়ে ভয়ে, কিন্তু সেই দিক থেকে কেউ নেই। আমি তাড়াহুড়া করে টয়লেটটি শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অতঃপর আমার কানে একটি গোমড়ানো কুকুরের আওয়াজের মতো শব্দ হলো। এবার আমার মাথা কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। যা হয় হবে। আমি বাম সাইডে পেছনের দিকে তাকাতেই যেটা দেখলাম, আমার শরীর যেন জমাট বেঁধে গেল। আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। এই কিছুক্ষণ, কয়েক সেকেন্ড আগেই আমি পুরো জায়গাটা দেখেছি। এখন আমার চোখের সামনে বিশাল লোমযুক্ত বড় একটি কুকুর। কালো রঙের লোম, সাধারণ কুকুরের থেকে অনেক বড়, এবং তার চোখ জলজল করছে। মনে হচ্ছে সে সারাদিন কিছু খায়নি, ক্ষুধার্ত, রাগান্বিত। আস্তে আস্তে বাম দিক থেকে রাস্তার দিকে আসতে শুরু করেছে। আমি অবশ হয়ে পড়েছি এবং তাকিয়েই আছি, কি করব কিছু মাথায় আসছে না। এ কি দেখছি আমি? হঠাৎ কুকুরটা গিরগিটির মতো রং বদলাচ্ছে। এবার কুকুরটা আস্তে আস্তে একটা গরুর রূপ ধারণ করে, সাদা রঙের একটা গরু। আমি কিছুই বুঝতে পারছি না, ভাবতে পারছি না। চোখ বড় বড় করে দৃশ্যগুলো অনুভব করছি। গরুটি আস্তে আস্তে আমার সামনের দিকে আসে। আমি চাইছি তাড়াতাড়ি করে যেন ওখান থেকে উঠে আসতে পারি, কিন্তু আসল ঘটনাটি আমার জীবনে সব থেকে খারাপ মুহূর্ত, অস্বাভাবিক মায়াজাল ভৌতিক কাণ্ডটা ঘটে গেল। আমার চোখের সামনে গরুটি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটি বৃদ্ধ মহিলা রূপে পরিণত হলো। তার চুলগুলো অনেক বড়, জটা বেঁধে আছে। তার মুখের আকৃতি ঠিক বুঝতে পারছি না। চোখগুলো রাগান্বিত, লাল, বড় বড় আমার দিকে তাকিয়ে আছে। অতঃপর উচ্চ স্বরে একটা হাসি দিয়ে আমার কানে ভেসে আসলো, যা শুনে আমার পুরো দেহ অসাড় হয়ে আসলো। আমি এখান থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু আমার শরীরে যেন সায় দিচ্ছে না। অট্টহাসি চলছেই এবং সেই সাথে ভেসে আস্তে আস্তে আমার দিকে আসছে সে। আমি কি করব ভেবে পাচ্ছি না। হাসির আওয়াজ যেন আমার কানের খুব কাছে, জোরে অনুভব করতে পারছি আমি। আমার যন্ত্রণা অনুভব করতে পারছি আমি। বৃদ্ধ মহিলাটি আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার ভাষা আমি বুঝতে পারছি না। সে রেগে রেগে একই কথা বলার চেষ্টা করছে। আমার ভয়ের স্রোত বেড়েই চলেছে। আমি টয়লেট করা অবস্থায় আল্লাহর নাম নিয়ে যা মনে এসেছে পড়তে শুরু করেছি। পড়তে পড়তে আমি কখন সেন্সলেস হয়ে গেছি আমি নিজেই জানি না।
আমার ফিরতে দেরি হওয়ার কারণে আমার পরিবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। অতঃপর কন্ট্রাক্টর পরিবারকে বলেন আমি টয়লেট করতে জঙ্গলের দিকে এসেছি। দেরি হওয়ার কারণে বাসের কন্ট্রাক্টর ভাই আমার পরিবার একসঙ্গে আমাকে খুঁজতে আসেন এবং আমাকে অজ্ঞান অবস্থায় তারা পান। বাসে নিয়ে যান তারা আমাকে আমার পরিবারের কাছে। আমার অবস্থা দেখে সবাই দোয়া কালাম পরে ফু দেন। সারা রাত্রি আমার জ্ঞান ফেরেনি। সকালবেলা আজমির শরীফে বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর কিছুক্ষণ পর আমার জ্ঞান আসে। তারপর আমরা পরিবারের সবাই মিলে কবর জিয়ারত করে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে পরিবারের সবাই আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছিল। আমি তাদেরকে রাত্রের পুরো ঘটনাটি বলি। অতঃপর আমাদের গ্রামেরই মসজিদের মৌলানা সাহেবকে এই ঘটনাটি শেয়ার করি। ঘটনাটি তিনি শোনেন। আমি মৌলানা সাহেবকে জিজ্ঞেস করি এটা আমার সঙ্গে কেন হয়েছে। তিনি আমাকে বলেন তিনি তার জিনের সাথে কথা বলে তারপরে জানাবেন। 2 দিন পরে মৌলানা সাহেব আমাকে জানান আমরা যে ধাবার সামনে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটি খুব একটা ভালো জায়গা ছিল না। ওইখানে বাস করত এক পিশাচিনী। সে সুযোগ পেলেই মানুষকে এভাবে ভয় দেখায় এবং মেরে ফেলারও চেষ্টা করে। তুমি বেঁচে গিয়েছো কারণ তুমি ভালো You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Mood.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি জুবায়ের ইসলাম বলছি, সিরাজগঞ্জ জেলা সদর থানা থেকে। তো আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি একজন অ্যাম্বুলেন্স চালকের ঘটনা। তো ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লে করে শোনাবেন। তো আমি এই ঘটনাটি যার কাছ থেকে শুনেছি সে তার নাম প্রকাশে অনিচ্ছুক, সে আমাদের এলাকারই। তো যাই হোক, আমি ঘটনাটা চলে যাই। তো এই ঘটনাটি 2014 কিংবা 15 সালের দিকে হবে। তো একদিন এই অ্যাম্বুলেন্স ড্রাইভার তিনি আমাদের এই সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে একটা অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে বেলকুচির পরে যে এনায়েতপুর আছে তো সেইখানে যায়। তো সে একাই ছিল চালক হিসেবে, তার সাথে কেউ হেল্পার ছিল না কোনো। তো তিনি এই লাশটা নিয়ে এনায়েতপুর যেতে রাত 12টা বেজে যায়। তো সেখানে তিনি লাশটা নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে ব্যাক করে এই সিরাজগঞ্জ সদরের দিকে। তো এই ব্যাক করে বেলকুচি পার হয়ে সয়দাবাদের আগে একটা জায়গা আছে যেটাকে সারটিয়া বলে। তো ওইখানে আসার পর রাস্তাটা একদম নির্জন ছিল, কোনো গাড়ি ঘোড়া কিংবা ওইখানে আশেপাশে রাস্তার আশেপাশে কোনো দোকানপাট ছিল না। তো ওইখানে এসে হঠাৎ করেই যেহেতু তার সাথে কোনো হেল্পার ছিল না, সে গাড়িতে একাই ছিল। তো সে একটা জিনিস বলতে ভুলে গেছি, সে গাড়ির ভেতরে একটা এক্সট্রা একটা লাইট জ্বালিয়ে রেখেছিল, ওই যে লাল রঙের বাল্ব। তো ওটার একটা হ্যান্ড সুইচও ছিল আলাদা, যেটা হাত দিয়ে চাপ দিয়ে জ্বালাতে হতো। তো যখন তিনি ওই সারটিয়ার কাছাকাছি আসেন তো তখন হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ভেতরে যে লাইটটা জ্বলছিল সেই লাইটটা অফ হয়ে যায় এবং সেই স্পষ্ট শুনেছে যে ওই সুইচ মানে লাইট জ্বালানোর যে হ্যান্ড সুইচটা ছিল সেটা যে বন্ধ করলে যে একটা শব্দ হয়, তো এই শব্দটার হলো এবং লাইটটা অফ হয়ে গেল। তো সে তো খুব ভয় পেল যে গাড়িতে তো আমি ছাড়া আর কেউ নাই, তো কিভাবে বন্ধ হলো এটা, আর সুইচের শব্দ হলো, তাহলে সুইচটা নেভালো কে, বন্ধ করলো কে। তো সে খুব ভয় পায়
এবং গাড়ির ভেতরে যে লুকিং গ্লাস থাকে সে লুকিং গ্লাসের দিকেও তাকাতে ভয় পাচ্ছিল যে আসলে পিছনে কেউ আছে কিনা এটা দেখার জন্য। তো সে গাড়ি থামায় নাই, গাড়ি চলতে অবস্থায় সে ওই লাইটের সুইচটা হাত দিয়ে, মানে সুইচটা ছিল তার পেছন দিকে, তিনি যে সিটে বসেছিলেন তার পিছনে সুইচটা ছিল, চলতে অবস্থায় সুইচটা জ্বালিয়ে দেয়। তো এভাবে আবার 1-2 মিনিট পর আবার সুইচটা সেই সশব্দে বন্ধ হয়ে যায় এবং লাইটটাও সাথে সাথে বন্ধ হয়ে যায়। তো সেও এবারও খুব ভয় পায়। তো সে এবারও মানে লুকিং গ্লাসের দিকে তাকাতে ভয় পাচ্ছিল যে আসলে কি না কি দেখবে। তো সে আর লুকিং গ্লাসের দিকে তাকায় নাই, সে পিছনের দিকে হাত দিয়ে গাড়ি চলা অবস্থায় লাইটটা আবার জ্বালিয়ে দেয়। তো এই ঘটনাটা, এই লাইট বন্ধ হওয়াটা এবং সাথে সুইচের শব্দ হয়ে বন্ধ হয়ে যাওয়াটা 3-4 বার ঘটে তার সাথে। এবং সে সারটিয়া পার হয়ে যমুনার ডিগ্রি কলেজ আছে, তো ওইখানে একটা মসজিদ আছে রাস্তার সাথেই। তো সে ওই মসজিদের এখানে এসে গাড়িটা ব্রেক করে এবং গাড়ি থেকে নামে। তো এখানে ব্রেক করার কারণ সে মসজিদের কাছে একটু সাহস পায় এবং তাই সে মনে করে যে এখানে খারাপ কিছু আসতে পারবে না মসজিদের আশেপাশে, তাই সে ওইখানে ব্রেক করে। তো সেখানে ব্রেক করে গাড়ি থেকে নেমে এসে গাড়ির চারপাশে একটু হেঁটে দেখে যে না, সব ঠিকঠাক আছে। পেছনে এসে দেখে যে আসলে গাড়ির ভেতরে কিছু আছে কিনা, না কেউ নেই। সে আবার গাড়িতে ওঠে এবং স্টার্ট করে এবং বাড়িতে চলে আসে এবং এই বাকি পথে তার আর কোনো সমস্যা হয়নি। তো এই গাড়িটা তিনি গ্যারেজে রেখে, তার বাড়িটা ছিল একটু গ্রামের দিকেই, মানে শহরে গাড়িটা রাখে, সেখান থেকে রেখে তো আস্তে আস্তে প্রায় 1টাই বাজে। তো সে গাড়িটা রেখে বাড়িতে আসে পায়ে হেঁটে। তো আসার পথে তার বাড়ির প্রায় 300 মিটার আগে মানে রেল লাইন আছে, রেল লাইন থেকে নেমে সে, মানে জ্যোৎস্না রাতই ছিল, তো সে নেমে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে আসবে, আর মাত্র 300 মিটার বাকি আছে বাড়ির। তো সে দেখতে পেল যে রাস্তার পাশে একটা জঙ্গল আছে, মানে হালকা ঝোপঝাড়। তো সেই ঝোপের ভেতরে একটা ছাগল ঘাস খাচ্ছে। তো সে একটু অবাক হয়, রাত করে ছাগল ঘাস খাচ্ছে। তো সে আবার ভাবে যে ওই যেখানে ঝোপ, ওই ঝোপের নিচে একটা খাদের মতো আছে, খাদের ভেতরে পানি, এবং খাদের পশ্চিম পাশে একটা বাড়ি আছে। কাদের বাড়ি সে নামটা প্রকাশ করা যাবে না, তাই আমি প্রকাশ করছি না। তো সে ভাবে যে ওরা তো ছাগল পোষে, তো হয়তো ওদেরই ছাগল হবে। তো সে ওইটা ভেবে ওই ঝোপের ভেতরে যায়, গিয়ে ভাবে যে ছাগলটা নিয়ে ওদেরকে ডাক দিয়ে বাড়িতে দিয়ে দিই, এত রাতে যদি আবার শিয়াল টিয়াল ধরে নিয়ে যায়। তো সে এই ভেবে ঝোপের ভেতরে যায়, যে গিয়ে সেই ছাগলটাকে ধরতে নেবে, অমনি ছাগলটা তার চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়। তো সে এটা থেকে খুব ভয় পায় না, সে শুধু বলে সবে বাজে মাত্র 1:30 কি 2টা, এখনই এই সব ঘটনা। তো এই কথাটা বলে ঝোপের ভেতর থেকে বের হয়ে সে বাড়িতে চলে আসে। তো এই দিন আর কোনো সমস্যা হয়নি। তো এর কয়েকদিন পর রমজান মাস আসে। তো এই যে ড্রাইভার, মানে অ্যাম্বুলেন্স চালক, সে রাতে সেহরি খাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে আসবে। তো এই বাড়িতে আসার পথে ওই যে কাঁচা রাস্তার কথা বললাম, ওই কাঁচা রাস্তা দিয়ে আসতে হয়। তো ওই কাঁচা রাস্তা দিয়ে আসার সময় রেল লাইনের পাশেই, মানে রেল লাইনের সাথেই কাঁচা রাস্তাটা, হাতের ডান পাশে পড়ে রেল লাইন এবং বাম পাশে পড়ে হলো কাঁচা রাস্তাটা। তো এই কিছুদিন আগেই ওই রেল লাইনে একটা লাশ কাটা পড়ে, মানে এক লোক রেল লাইনের ভেতর শুয়েছিল, সে তার মাথাটা কাটা পড়ে যায়, সেখানেই মারা যায়। তো ওই যখন ওই ড্রাইভার, মানে চালক, অ্যাম্বুলেন্স চালক, তিনি ওই রেল লাইনের ওই বরাবর আসে। তো সেখানে এসে হঠাৎ করেই গাড়িটা আর এগোয় না। তিনি যতই গাড়িতে গিয়ার দিচ্ছেন, অ্যাক্সিলেটরে চাপ দিচ্ছেন না, গাড়িটা এগোচ্ছে না। পেছনের 2 চাকা শুধু মাটিতে ঘুরছে, অর্থাৎ ওই যে ট্রাক বা কোনো গাড়ি যদি কাদার ভেতরে ফেসে যায়, চাকাটা যেরকম এমনি ঘুরতে থাকে, ঠিক ওইভাবে ঘুরতে আসে। তো না, এইভাবে
হচ্ছে না, মানে গাড়িটা এগোচ্ছেই না। তিনি ইঞ্জিনটা অফ করলেন, করে আবার স্টার্ট দিলেন, আবার তিনি ওইভাবেই এগোতে চাচ্ছেন, কিন্তু না, গাড়িটা এগোচ্ছেই না। তো তিনি আবার ফুল স্পিড দিলেন গাড়িতে। তো দেওয়ার ফলে তিনি বুঝতে পারলেন যে টায়ার ক্ষয় হয়ে গেছে। তো ক্ষয় হয়ে গেছে, তিনি আবার ইঞ্জিনটা অফ করলেন। কিন্তু তিনি যে গাড়ি থেকে নেমে দেখবেন যে আসলে গাড়ির পেছনে কি হয়েছে, তিনি আসলে সেটা করার সাহস পেলেন না। কারণ ওই এলাকা দিয়ে একটা ঘর বাড়িও নেই, মানে ওই রেল লাইনের ওই জায়গাটুকু একদম নির্জন। এবং রাত্রি তখন প্রায় 2:30 বাজে। তিনি সেহরি খাওয়ার জন্য বাড়িতে আসছিলেন। তো তিনি করলেন কি, গাড়িটার ইঞ্জিন আবার চালু করলেন এবং ব্যাগে দিলেন, মানে গাড়িটা পেছনের দিকে দিলেন। দিয়ে তিনি প্রায় 50-60 গজের মতো পেছনে আসলেন এবং এসে আবার ফুল স্পিডে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু তখনও ওই জায়গাতেই এসে গাড়িটা আটকে যায়। তো এবার তিনি কিছু দোয়া দরুদ পড়লেন, ভাবলেন যে পেছনের দিকে গেল কোনো সমস্যা হলো না, কিন্তু এখানে এসে গাড়িটা আটকে যাচ্ছে কেন। তো তিনি দোয়া দরুদ পড়ে আবার গাড়িটাকে স্টার্ট করলেন, করে এবার আর কোনো সমস্যা হলো না। তিনি গাড়িটা চালিয়ে তার বাড়িতে আসলেন এবং এসে সেহরি খেলেন। কিন্তু তার বাড়িতে এসে কাউকে এই ঘটনাটা বললেন না যে গাড়িটা ওইখানে এসে এরকম হয়েছে। তো তিনি সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। তো তিনি স্বপ্নে দেখলেন, মানে ওই দিন রাতেই স্বপ্নে দেখলেন, চলো বাড়িতে যাই। তো তিনি বলেন যে না, একটু দেরি করে যাই, তখন মানে ভরসা হয় নাই আকাশ। তো তিনি বলেন থাকো, একটু হুজুরের বয়ান শুনে যাই। তো বলে আচ্ছা। তো একটু যখন আকাশ হালকা পরিষ্কার হয়, তখন তারা দুজন বাড়ির দিকে রওনা হয় এবং সেখানে এসে দেখেন যে না, এখানে কেউ আর নাই। তো রাসেল ভাই, এইটাই ছিল আসলে মানে ওনার কাছ থেকে শোনা আমার ঘটনা। তার কাছ থেকে আমি শুনেছি যেভাবে, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তো যাই হোক, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, একদম সত্যি ঘটনা। আপনি যদি চান আমি তার নামটা আপনার জন্য শেয়ার করতে পারি। তো যাই হোক রাসেল ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। আমি রাসেল আছি সাথে, এবং এখনো চলছে ভূত.com। আপনারা সবাই সাথে আছেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাব, চলুন শুনে আসি। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। .com with Russell. আসসালামু আলাইকুম। কেমন আছেন রাসেল ভাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ হাসান, আছি সৌদি আরব জাদ্দা থেকে। আমি অনেকদিন যাবৎ ভূত.com এবং ভূত FM এর সাথে আছি। আমি চেষ্টা করি প্রতিটি গল্পই শোনার জন্যে, আর বিশেষ করে আমি আসলে অনলাইনে সরাসরি শোনার চেষ্টা করলেও এটা হয়ে ওঠে না, কিন্তু আমি সবগুলো ভূত FM এর চেষ্টা করি সবগুলো ডাউনলোড দিয়ে পরবর্তী শোনার জন্য। তো আমি আমার নিজের একটা ঘটনা, যেটা আমি অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে আপনাদের সাথে, শ্রোতার বন্ধুদের সাথে শেয়ার করব, কিন্তু সময় স্বল্পতা, ব্যস্ততার কারণে আমি এটা প্রকাশ করতে পারতেছিলাম না। তো যাক, আজকে আমি এটা রেকর্ডিং করে পাঠাইতেছি। যদি ঘটনা যদি সিলেক্ট হয় অবশ্যই আমাকে জানাবেন, এবং এসএনদেরকে ভূত FM এর মাধ্যমে এটা সবারকে শোনানোর জন্য অনুরোধ করছি। তো আমার যে ঘটনা, এটাও বেশি দিন আগের নয়, গত 2 বছর আগের ঘটনা। ঠিক সন্ধ্যা না, ঠিক রাত 9টা কি 10টার দিকে আমি আমাদের যে বাড়ি গ্রাম শ্রীপুর থানা, এই শ্রীপুর থেকে আমাদের একটা দূরে আর কি, প্রায় 10 কিলো থেকে 12 কিলো দূরে রাজাবাড়ি ইউনিয়ন, ওইখানে একটা মাহফিল ছিল। এই মাহফিলে আমি এবং আমার আব্বু বলতেছিল যে ওই মাহফিলে যাওয়ার জন্য। তো আমি বলেছি ঠিক আছে। আমি আরেকটা কথা আমি ভুলে গেছি, আমি ওই আমার বাজারে দোকান আছে, আমার শ্রীপুর বাজারে আমার দোকান, আমি ওখানে দোকানদারি করি সকাল 8টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। তো যাই হোক, আমি ওই সময় মাহফিল থাকার কারণে
আমি আমার আব্বুকে নিয়ে সন্ধ্যার পরে রওনা দিই। বিশেষ করে মাহফিলগুলো রাত্রেবেলায় বেশিরভাগ জমে। তো আমি চেষ্টা করছি, আব্বুকে বলছি যে ঠিক আছে, রাত্রে ঈশার নামাজ পড়ে আমরা রওনা দেব মাহফিলের উদ্দেশ্যে। তো যেই বাবা সেই কাজ, আমি আব্বুকে নিয়ে আমার মোটরসাইকেল ছিল একটা, মোটরসাইকেল বেশি বড় না, ছোট মোটরসাইকেল। তো যাই হোক, আমি আব্বুকে বলার পরে আব্বু ঈশার নামাজ পড়ে চলে আসে। প্রায় 8টা-9টার দিকে আমি দোকান বন্ধ করে আব্বুকে নিয়ে রওনা দিই। যাওয়ার সময় কোনো সমস্যা নেই, রাস্তাঘাট কোনো সমস্যা হয়নি। রাস্তাটা মানে খারাপ না, ভালো মোটামুটি। তবে দুই পাশে বাঁশঝাড়, আপনার বন, এগুলো আছে আর কি। বাসা বাড়ি খুবই পাতলা পাতলা, মানে বাসা বাড়ি নাই। দুই পাশে বন, গজারি বন বলে যেটা, গজারি বন আছে। আপনার ভাওয়ালগড় আর কি, মেনত ভাওয়ালগড়ের ভিতর দিয়েই ওই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা যাই। ওই রাস্তাটা রাত্রেবেলা সাধারণত এই রাস্তায় কখনো বাস চলাচল করে না, শুধুমাত্র সিএনজি এবং অটো রিক্সা এগুলোই চলে সবসময়। তো ওই রুটে রাত্রেবেলা খুব কম সিএনজি বা অটো রিক্সা রাত্রেবেলা খুবই কম হয়, চলাচল করে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম মোটরসাইকেল দিয়ে। আমরা সময় মতো প্রায় আধা ঘন্টা মোটরসাইকেল ড্রাইভ করে আমরা মাহফিল স্থলে চলে যাই। কিন্তু ওই সময় মাহফিল পুরোপুরি এখনো মানে জমে নাই আর কি। তো যাই হোক, আমরা মাহফিলে গিয়ে বসছি, মোটরসাইকেল আমি একটা সাইডে পার্ক করে মাহফিলে বসছি। 10 মিনিটের মতো হবে, তখনই হঠাৎ করে বাতাস, ঝড় শুরু হয়ে গেছে। এবং এটা ঝড় হওয়ার সম্ভাবনা ছিল আগেতেই, তবে আমরা ভাবছিলাম যে মনে হয় আকাশ পরিষ্কার, ঝড় হবে না। এরকম ভেবে আমরা রাত্রেবেলা তো আমরা তেমন একটা মানে আকাশের পরিস্থিতি রাত্রেবেলা বিদায় বুঝতে পারিনি। যাই হোক, 10 মিনিট পরে প্রচুর বাতাস, এমন বাতাস যে বাতাসের কারণে এই মাহফিলে যে প্যান্ডেল গুলো ছিল, ওই প্যান্ডেল গুলো প্রায় মানে ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলের পর্দাগুলো। যাই হোক, আমরা তাড়াতাড়ি ওই মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়ে কিছু দোকানপাট আছে, দোকানপাটের বারান্দার মধ্যে আশ্রয় নিয়ে আমরা বসে থাকি। তারপরে শুরু হয় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি আর বাতাস। এত বৃষ্টি, এত বাতাস, যার কারণে পরবর্তী মাহফিলটা আর হয় নাই। বাতাসের কারণে আপনার প্যান্ডেলের যত কাপড় পর্দা ছিল উপরে এবং সাইড দিয়ে, এই সব পর্দা বাতাসের কারণে সব ছিঁড়ে যায়। তো পরবর্তী আর মাহফিলটা হয় নাই। তো আমরা কতক্ষণ, প্রায় ঘন্টাখানেক হবে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি একবারে না কমলে তো আর আমরা মোটরসাইকেল দিয়ে ড্রাইভ করে আসা সম্ভব না। যাই হোক, পরে আব্বু বলতেছে তো মাহফিল তো আর আজকে হবে না, তো আমরা চলে যাই। তো পাশের কিছু দোকানপাট, মাহফিলের কারণে প্রায় রাত্রেবেলা সব দোকানপাটই মোটামুটি খোলা ছিল। তো বৃষ্টির কারণে এবং মাহফিল হবে না, বৃষ্টি কিছু থামার পরপরই প্রায় সব দোকানপাট বন্ধ হয়ে গেল এবং আশেপাশের মানুষ যারা ছিল যে যার বাড়ির দিকে রওনা দিল। তো আমি আর বলছি তাহলে তো আর বসে থেকে লাভ নাই, চলেন আমরা রওনা দিই। তো মাহফিল থেকে আমরা রওনা দিই বলে আমি রওনা দিয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন রাত প্রায় 11টা বাজে এরকম। তো আমরা মেন রুট ছেড়ে ওই আবার আজ এই রাস্তা দিয়ে আসলাম, ভাওয়ালগড়ের ভিতর দিয়ে ওই রাস্তা দিয়ে আসা শুরু করছি। আমি ড্রাইভ করতেছি, তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বাতাস আছে, তবে এত বেশি না, হালকা। তো যাই হোক, কিছু দূর 5 মিনিট থেকে 10 মিনিট ড্রাইভ করার পরেই দেখি রাস্তার দুপাশে যে গাছ, বিভিন্ন বাঁশঝাড়, এগুলো কিছু বাঁশ আপনার ঝড়ের কারণে রাস্তার উপর পড়ে আছে। তো রাস্তা এইভাবে আস্তে আস্তে আমি মোটামুটি ড্রাইভ করে যাচ্ছিলাম। মোটরসাইকেলের স্পিড সম্ভবত 30 থেকে 35 এরকম আর কি, আর বেশি ছিল না। 30, 35, 40 এর ভিতরে ড্রাইভ করে যাচ্ছি। তবে রাস্তা খারাপ ছিল না, কিন্তু গুড়ি বৃষ্টির কারণে, আর মোটরসাইকেল তো আমি আগেই বললাম মোটরসাইকেলটা ছোট ছিল, এই কারণে হেডলাইটের আলো ওইরকম বেশি ছিল না। যাই হোক, মোটামুটি, এবং এই রাস্তাটা অপরিচিত রাস্তা না। এই রাস্তাতে দিনে বা অন্য সময় মানে আসা যাওয়া হয়েছে আমার, এই রাস্তাগুলো অপরিচিত রাস্তার সাথে। আবার রাস্তা খারাপ না, ভালো রাস্তা, ফ্রেশ রাস্তা। তো আসতেছি, তো কতক্ষণ আসার পরে প্রায় 20 মিনিট আসার পরে হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে আমি যাচ্ছি। সামনে একটা মোড় ছিল, এই মোড় থেকে দেখলাম একটা বাইসাইকেলে চড়ে একটা লোক আমার মোটরসাইকেলের
মানে একটু মানে প্রায় 10 থেকে 20 মিটার আগে মানে একটা গলি রাস্তার পার্শ্ব রাস্তা দিয়ে সে আসলো, এসে আমার মোটরসাইকেলের ঠিক সামনে সে সাইকেল চালিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি যে পিছনে মোটরসাইকেল আমি চালিয়ে যাচ্ছি, আমার মোটরসাইকেলের স্পিড প্রায় 30-35-40 এরকম হবে সম্ভবত। কিন্তু সামনের যে বাইসাইকেল, আমি আমার হেডলাইটের আলোতে মোটামুটি দেখতে পাচ্ছি যে সামনের বাইসাইকেল ও একটা লোক বাইসাইকেল চালাচ্ছে। তার মানে মনে হচ্ছে যে ও মনে হয় ওয়াজ মাহফিল থেকে ফিরছে এরকম মনে হচ্ছে। পাঞ্জাবি পরা, পায়জামা পরা, সাদা, মাথায় টুপি আছে। কিন্তু এই যে সে চালাচ্ছে, আমি যে মোটরসাইকেল পিছনে চালাচ্ছি, আমার স্পিড বেশি না, 30-35, তো তারপরও আমি কোনো অবস্থাতেই কোনোভাবেই ওই বাইসাইকেলকে ওভারটেক করতে পারতেছি না। মোটরসাইকেলটা মনে হচ্ছে সে সাইকেলের উপর বসে আছে, শুধু সে পেডেল মারছে কিনা এরকম কোনো কিছু বুঝতে পারতেছি না, মনে হয় না। আমি আসতে মানে তখন হালকা প্রথমে ভয় পাই নাই, পরে একটু ভয় পেয়ে গেছি। পিছনে আব্বু ছিল, আব্বুকে বলছি, আব্বু দেখেন তো সামনে এটা কি বাইসাইকেল নাকি? আব্বু বলতেছে হ্যাঁ হয়তো একটা সাইকেল দেখতেছি। কিন্তু আমি বললাম আব্বুকে যে সাইকেল, কিন্তু আমি তো সাইকেলকে ওভারটেক করতে পারতেছি না, তো এটা কি? আমি তো মোটরসাইকেলে যে স্পিড আছে ওই স্পিডে তো সাইকেল কোনোভাবেই এত স্পিডে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমি তো ওভারটেক করতে পারতেছি না। তো তখন আব্বু কিছু মানে সম্ভবত আব্বু আন্দাজ করতে পারছিল যে হয়তো বা মোটরসাইকেল এটা কোনো একটা প্রবলেম হতে পারে আর কি। তো আব্বু দোয়া দুধ পড়তে লাগলো, আমাকেও বললো দোয়া দুধ পড়তে। তারপরে মোটরসাইকেল চালানো অবস্থায় বুঝতেই পারছেন একটু ভয় কাজ করতেছিল। আমি বলছি যে ঠিক আছে, আমি মোটরসাইকেল স্পিড কমায় দেই, দেখি ও আমার থেকে আগে যায় কিনা। আমি মোটরসাইকেল প্রায় 10-10-এর মধ্যে নিয়ে আসলাম এবং খুবই আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু আমি ওই আস্তে আস্তে যাওয়ার পরেও দেখি ওইটা ডিফারেন্স সেম, আগেও যাচ্ছে না পিছেও হচ্ছে না। তারপর আমি কি করলাম, আমি আবার মোটরসাইকেল স্পিড বাড়ায় দিলাম। বাড়াই দিতে দিতে প্রায় আমি রাস্তা যেটুক ছিল আমি প্রায় 40 টান দিয়েছি, 40-45 এরকম। কিন্তু তারপরও আমি মোটরসাইকেল দিয়ে বাইসাইকেলকে ধরতে পারলাম না। তারপর হঠাৎ করে দেখলাম সামনে একটা ওইখানে আপনার আমাদের বাজারে একটু আগে একটা শ্মশান ঘাট আছে, ওই শ্মশান ঘাট পর্যন্ত সে আসছে, মানে শ্মশান আছে আর কি, হিন্দুদের শ্মশান। হ্যাঁ, ওইখানে হিন্দুদেরকে পুরানো হয় ওইখানে। তো আমরা এখানে ওইটার আগ পর্যন্ত প্রায় 20 মিনিটের মতো আমি মোটরসাইকেল তার পিছনে ছিলাম আমি, কিন্তু তাকে ওভারটেক করতে পারি নাই। হ্যাঁ, তারপর ওই শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। আমরা দেখলাম যে মোটরসাইকেল থেকে আমরা দেখতে পেলাম যে বাইসাইকেলটা ওই শ্মশানের পার্শ্ব রাস্তা দিয়ে ওই দিকে চলে গেল। তারপর আমরা আর কোনো কিছু দেখি নাই, আমরা মোটরসাইকেল দিয়া সোজাই বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে এসে গোসল টোসল করে দোয়া দুরুদ পরে তারপর আমরা ঘুমালাম। তো এই হলো আমার ঘটনা। আসতে ভাই, যদি ঘটনাটা রেসপেক্ট হয় অবশ্যই শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন সেটা বললাম না, আমরা সবাই জানি, আমিও জানি যে আপনি সবসময় ভালো দলে থাকেন, দোয়া করি সবসময় ভালো থাকেন। তো আমার একটা ঘটনা বলার জন্য আজকে এই ইমেলটা করা। তো ঘটনা যাওয়ার আগে একটা কথা বলতে চাই, অনেকেই ঘটনা পাঠায় যারা বা শুনে যারা, অনেকেই বলতে শুনেছি যে আমার এই ঘটনাটি যদি সিলেক্ট হয় আমি পরবর্তীতে ঘটনা আরো পাঠাবো বা ঘটনা আছে। কিন্তু এটা আমার কাছে কেমন জানি লাগে ভাই, যে আমার সিলেক্ট না হলে কি আমি আর ঘটনা পাঠাবো না? তো এটা বলা থেকে বিরত থাকবেন আশা করি। তো চলে যায় আমার ঘটনায়, আর কথা বাড়াবো না। তো আমার বাড়ি হচ্ছে ফেনী, বর্তমানে আমি সৌদি আরবে আছি। তো 2018 সালের ঘটনা এটা, আমার এটা ছোট্ট ঘটনা। তো আমি ওই সময় গাড়ি চালাইতাম, যেটাকে রেন্টে কার বলে, হাইস TRX যেটা, ওইটা নতুন মডেলের গাড়িটা। তো আমি একদিন একটা ভাড়া পেয়েছি, ঢাকা এয়ারপোর্ট যেতে হবে, যাত্রী আসবে বিমানে। তো যেহেতু আমি একা যাচ্ছি, ওনার ফ্যামিলি থেকে কেউ যাচ্ছে না। তো আমি যাওয়ার সময় আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে ঢাকা যাবি, যাইলে আমার সাথে যেতে পারিস। তো যাক, দুজনে যাচ্ছি।
ফেনী থেকে রওনা দিছি আপনার মনে হয় 10:30-11টার দিকে আমি ফেনী থেকে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। তো যেতে যেতে কথা বলতেছি, গান শুনতেছি, বন্ধু দুজন আমার সাথে বন্ধু ছিল, ওর নাম মাসুম। তো যেতে যেতে কুমিল্লার আগে একটা জায়গা আছে আপনারা সবাই চিনবেন, তো জায়গাটার নাম হচ্ছে নিমসা বাজার। বাজার পার হওয়ার পরে তখন আমি ঘড়িতে দেখছি, ঘড়িতে তখন দেখি নাই, ঘটনাটা হওয়ার পরে আমি ঘড়িতে দেখছি যে তখন বাজতেছে আপনার 12:30 থেকে 1:45 এরকম। তো আমরা যখন যাচ্ছি গাড়িতে গান বাজতেছে, দুজন কথা বলতে বলতে যাচ্ছে। আমার গাড়ির স্পিড ছিল 110 এরকমই ছিল। তো যাওয়ার পথে আমরা যেহেতু ঢাকার দিকে যাচ্ছি, আমরা রাস্তার পশ্চিম পাশে, তো যেহেতু ডাবল লাইন, তো একটা মেয়ে 2 লেনের মাঝখানে একটু জায়গা আছে, আপনারা সবাই জানেন, রাসেল ভাই আপনি হয়তো জানেন। তো ওই জায়গায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখতেছি। আমার তখন ডিস্টেন্স, মেয়েটার থেকে আমার গাড়ির ডিস্টেন্স ছিল প্রায় 100 হাতের মতো। তো আমি প্রথমে হর্ন দিয়েছি যে আমি এটা বুঝাইতে চাইতেছি যে আমরা আসতেছি, আপনি চলে গেলে চলে যান, না হলে দাঁড়িয়ে থাকেন, যেহেতু আমরা স্পিডে আসতেছি। তো মেয়েটা কোনো রিয়েক্ট করলো না, হর্ন দিয়েছি 2-3 বার। যাই হোক, আমি মনে করছি যে ও দাঁড়িয়ে থাকবে। এও কিন্তু আমাদের গাড়ির দিকেও তাকায় নাই, কোনো দিকে তাকায় নাই, জাস্ট পশ্চিম দিকে তাকায় রয়েছে। তো চিন্তা যাইতে যাইতে তখন হবে হয়তো ওই মেয়েটার আমার গাড়ির ডিস্টেন্স ছিল হয়তো 30 হাত এরকম। হঠাৎ করে মেয়েটা পা দিয়ে রাস্তার উপর নেমে গেছে। যাওয়ার পরে কি করব কিছু বুঝতেছি না। হর্ন আমি আবার দিয়ে রাখছি, একদম চাপে ধরে রাখছি। এরপরে পুরো হার্ট ব্রেক করলাম, যেহেতু আমার গাড়িটা নতুন ছিল। পুরা একটা চাকা, আপনারা হয়তো জানেন, গাড়ির পিছনে একটা চাকা হার্ট ব্রেক করে, দুটোটা কিন্তু একসাথে করে না। তো একটা চাকা হার্ট ব্রেক করার পরে আমি পিছনে দেখতেছি পুরো অন্ধকারে, মানে হয়ে গেছে গাড়ির চাকার ধোঁয়ায়। তো যে আমি পুরো হার্ট ব্রেকের উপরে যাচ্ছি, মেয়েটা রাস্তার উপরে পাড়া দিয়ে পশ্চিম দিকে যাচ্ছে। ব্রেক করার উপর এমনির উপরে গাড়ি আমার যতটুকু গেছে আমার ধারণা, যাইতে 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 আমি আর ব্রেক ছাড়ি না, যাইতে 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 একদম মেয়ের একদম, মানে ওই দিন আমি এটা অবাক গেলাম যে আল্লাহ হয়তো আমার ওই দিন বাঁচাইছে। তো যাইতে যেতে মেয়েটার যেখান দিয়ে ক্রস হচ্ছে ওইখানে যাই আমার গাড়ি দাঁড়াইছে। বিশ্বাস করবেন রাসেল ভাই, মানে আমার ওই সময় যে কিরকম লাগছিল আমি নিজে বোঝাতে পারবো না। তো এরপরে মেয়েটার পরনে ছিল স্কুল ড্রেস, ছিল না, একটা ব্যাগ ছিল, বোঝা যাচ্ছে যে এটা একটা ছাত্রী, এরকম স্টুডেন্ট। তো মেয়েটার পরনে একটা 3 পিস ছিল, কিন্তু ফেসটা আমি দেখতেছি না। ওড়না দিয়ে ঢাকা ছিল, ওড়নার এক পাশ হাওয়ায় একদম মানে করতেছে। তো মেয়েটার এমন জায়গা যাই আমার গাড়িটা দাঁড়াইছে, মেয়েটা ক্রসিং হচ্ছে, মেয়েটার গায়ের ওড়না আমার গাড়ির সাথে বাম্পারের সাথে লাগতেছে, আমি দেখতেছি, গাড়ি দাঁড়াই গেছে। এরপরে মানে আমরা দুজন হতবাক, একদম গাড়ির পিছনেতে কিছু দেখা যাচ্ছে না ধোঁয়ার কারণে, চাকা যেহেতু স্লিপ করে আসছে। তো এরপরে মেয়েটা চলে আসছে, আমরা বন্ধু দুজন অবাক হয়ে গেছি, গান চলতেছে গাড়ির ভিতরে, এগুলো তো আর অফ করার কোনো টাইম নেই। আমার হর্নটা তখন পর্যন্ত আমার হাতের ভিতরে ছিল, বাঁচতে চলছে হর্ন। তো এরপরে মেয়েটা এদিকেও তাকায় নাই, ওইদিকেও তাকায় নাই, সিধা পশ্চিম দিকে তাকায় রয়েছে, যাচ্ছে। যাওয়ার পর মেয়েটা যখন আমার গাড়ি ক্রস করে রাস্তার পাশে এতটুক গেছে, আমি তখন যে গাড়িটা দাঁড় করায় কিছু বলবো, যেহেতু রাগ উঠতেই পারে ভাই, কিছু বলবো, আমি 5 থেকে 6 হাত সামনে যাইয়া গাড়ি ব্রেক করছি যে কিছু বলবো মেয়েটারে যে পাগল নাকি না হলে কিছু, সেটাই। এরপরে গাড়ি থেকে নামার পরে আমি পিছনের দিকে গাড়ি থেকে নামি নাই, আমি পিছনের দিকে তাকাইছি। বিশ্বাস করবেন রাসেল ভাই, মানে আমার এখনো মানে এরকম ভয় লাগতেছে। পিছন দিকে তাকাইছি, দেখতেছি কোনো কিছু নাই, কোনো মেয়ে নাই, কোনো ছেলে নাই, কোনো কিছুই নাই। ওই সময় রাস্তায় গাড়ি ছিল খুব কম। তো এরপরে গাড়ি থেকে নামছি দুজন, দেখতেছি পিছনে কোনো মানুষ নাই, কোনো কিছুই নাই। পশ্চিম দিকে রাস্তার নিচে পুরাটাই হচ্ছে যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেত ওই সময় কাটা ছিল, পুরা জমি, পুরা একদম এয়ারটা চরের মতো, একদম কোনো ঘাস নাই, কিছু না, পরিষ্কার। যতটুকু দেখছি ততটুকু দেখছি পরিষ্কার, কোনো কিছুই নাই। তো এরপরে আমরা দুজন হতবাক হয়ে গেছি। তো এরপরে সামনে আবার গাড়িতে উঠে গেছি, সামনে যাই একটা পাম্পে গেলাম, পাম্পে যাই হাত মুখ ধুইয়া, এরপরে
ঢাকার দিকে রওনা দিলাম। তো ওই দিন ভাই আসলে আমার ঘটনাটা হয়তো ছোট, কিন্তু যার সাথে ঘটে ভাই সে বলতে পারে যে কিরকম ঘটনা আমার জীবনে। যেটা আমার সাথে সচরাচর হয়ে গেছে, আমার এক বড় ভাই আমার নামে ছিল, তার নাম রিপন। ওই উনি একটু কবিরাজি করতো, তো কবিরাজি করার সময় তো ওনার সাথে আমি চলাফেরা করতাম, তো আমি জানতাম না যে উনি কবিরাজি করতো। তো হঠাৎ একদিন রাত্রে তার আমি এক জায়গায় পৌঁছাই দেওয়া, সে সময় গাড়িতে উঠাই দেওয়ার পরে উনি আমার বললো, তুই আজকে রাত্রে ঠিক রাখতে পারবি না। আমি কেন ভাইয়া? দেখতে পারবি সময় হইলে। ঠিক আছে। তো সারা রাত্র মনে করেন গাড়িতে ওঠার পরে আমি জিনিসটা আমার শরীরে উপভোগ করতে পারছি যে না, আমার শরীরে এটা বারবার অনুযায়ী করতেছে। তো তখন আমি বুঝতে পারলাম কি, তো আমার এক বন্ধু ক্লোজ, তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওর আমি বললাম, শুভ এই ঘটনা। তো কি কয়, এই ঘটনা তো বাইরে তোর একটা জিনিস দেয়া গেছে। তো আমি কি জিনিস দিয়েছে তো আমি বুঝতে পারি নাই। তো এলাকায় এসে বসি, এলাকায় এসে পড়ার পর মনে করেন ঘুরতেছি। তো আমাদের এলাকাটা কৃষ্ণচূড়া গাছ আছে। তো যে কৃষ্ণচূড়া গাছটার সামনে আমি 3-4 বার রাউন্ড দিছি একা, আমি আমার বন্ধু শুভ। ওই তার কৃষ্ণচূড়ার গাছের সাথে একটা মসজিদ আছে, তো মসজিদের পাশেই। তো মনে করেন জীবন কখনো ওই লোকটা কখনো দেখি নাই। তো একটা লোক পাগল বেশি বসে দিছে, বসে যাওয়ার পর তো ওই রাত্র বাজে তখন 2টা বাজে, অনেক 2টা বাজে। ওই লোকটাকে আমি দূর থেকে ফলো করছি, ফলো করার পর ওই লোকটা আমার আমি শুভর বলতে, শুভ ওই লোকটা কি কোন দিই নাই আবার কৃষ্ণচূড়া গাছের নিচে। তো বাট আমি নিজে ওই লোকের কাছে গেলাম, লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি? তিনি কোনো কথা বলতেছে না, সারা শব্দ দিতেছে না, জাস্ট এর মধ্যে আছে। আমি বলছি কিছু খাবেন? তো মুখ দিয়ে না বললে মুখে মাথা ইশারা দিয়ে বললো হ্যাঁ খাবো। তো আমি আমার পকেটে স্বল্প টাকা ছিল, আমার বন্ধুরা বললাম, শুভ তোরা তো কিছু পাওয়া যাবো না, তো এক কাজ করি, তার জন্য কেক লিয়ে আর পানি লিয়ে। তো শুভ গেছে পানি আনতে। তো পানি আনতে যাওয়ার পর আমি তারা জিজ্ঞাসা করছি এক জায়গায় ওই কৃষ্ণচূড়া গাছের নিচে, আমি বললাম আপনি কোথা থেকে আসছেন? তো উনি আমাকে বলতেছে আমি আজিমপুর গোরস্থান থেকে আইছি। আমি আজিমপুর গোরস্থান থেকে আপনি আইসেন এত রাত্রে, কোন জায়গায় যাবেন? কোনো জায়গায় যাবো না, এই জায়গায় আইসি আবার চলে যাবো গা। তো এর ভিতরে যখন তার সাথে কথা বলতেছি, এর ভিতরে আমার শুভ আবার আইসা বলছে। শুভ আসার পর তিনি আর কোনো কথা বললো না, একদম নিউট্রাল হয়ে গেছে। তো তারা আমি কেক দিলাম, সে আমার হাতে কেক খাইলো। কেক খাওয়ার পর পানিটা খাইবো, শুভ পানি আনতে আবার গেছে। পানিটা আনতে গিয়ে